কালুবেলা ব্লাড ব্যাংকের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে আয়োজন করবেন। তার উপর কিন্তু কালুবেলার সব ধরনের গুরু জিল্লুর রহমান, আরেকজন ছোট ভাই সূর্য নবী বয়সে, কিন্তু আমার কাছে মনে হয় নবী নাই পারত দেশের বাদুর ব্যাপারে মাসুদ এবং আমার ডান পাটে যে দুজন মানুষ বসে আছেন তারাও দেখতে ছোটখাটো, অত্যন্ত প্রভাবশালী মানুষ, জ্ঞানে জ্ঞানে মানবিকতায়, আচরণে, ভদ্রতায়, খুব বিনয়, যাদের দেখলে চক্ষু শীতল হয়, মনে আনন্দ জাগে, ভালো কাজ করার আমরা প্রেরণা পাই। তেমন দুজন মানুষ আমাদের শরীর এবং আমাদের জীবন। আমাদের ছোট ভাই হলে ওদের যে কর্মকাণ্ড, ওদের যে প্রসার এবং ওদের যে বিদ্যাবোধ, ওদের বিনোদিত শাস্তি আমার বিশেষ করে বিস্মিত করে। কালুবেলা ব্লাড ব্যাংকের নেপথ্যে যেসব তোমরা তরুণরা রয়েছে, বিশেষ করে আমাদের গরিব যারা অনেকে নাম বলা যায়, সবার নাম বলছে, তো বলবো যে এখন সময় তারুণ্যের, এখন সময় যৌবনের, আর একদিন আমাদের এগিয়ে যাওয়ার সময়। তোমরা নিশ্চয় অবগত আছো ৩৬ দিনের বিপ্লবের শেষে বাংলাদেশের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটি নিপীড়ন থেকে, একটু অবরুদ্ধ পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আমরা যার জন্য মুক্তি দিলাম, যদি আমাদের সেই লক্ষ্যভ্রষ্ট আমরা হয়ে যাই, যদি আমরা মানুষকে সাম্য দিতে না পারি, ভালোবাসা দিতে না পারি, মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে আমাদের ছাত্র জনতা বিপ্লব বিফল হবে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি, তার নাম জীবনানন্দ দাশ। তার মা ছিলেন কবি কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসের বাবাও কবি ছিলেন। তো কুসুম কুমারী দাস একটা কথা বলেছিলেন, খুব সুন্দর কথা, যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, মুখে বল, দেশে ভরা মন, মানুষ হইতে হবে এই যার মন। তোমাদের দেখে মনে হচ্ছে যে তোমরাই সেই ছেলে, যাদের মুখের মধ্যে সাহস আছে, চোখের প্রতি দৃষ্টি আছে, এবং তাদের মগজ ভরা বুদ্ধি আছে, এবং মানুষের জন্য কিছু করার জন্য কিছু শক্তিশালী হাত আছে। তো সে মানুষগুলো যখন একত্রিত হয়েছে কালুবেলার একটি সন্তানেরা, সত্যি আমি বিস্মিত হয়েছে যে আসলে বাংলাদেশ তোমাদের উপরে ভরসা করতে পারে। আমাদের প্রেমের কবি, সাম্যের কবি, জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন ব্রিটিশ সময়ে, তোমরা নিশ্চয়ই সেগুলো তুমি পড়েছ, যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাখতে হবে তবে। একটা ঘন অন্ধকার আমাদের ঢেকে রেখেছিল। আবু সাইদের মধ্যে কিছু সূর্য সন্তান, মুগ্ধর মধ্যে কিছু সূর্য সন্তান, তারা তাদের বুকের পাজল খুলে নিশ্চিতটা দেখে দিল। আমরা দেখলাম যে বাংলাদেশ আলোকিত হয়ে গেল। সেই আলোকিত বাংলাদেশে তোমরা যারা নব রক্ত সঞ্চার করছো এই ব্লাড ব্যাংকের মধ্য দিয়ে, রক্ত দূষিত হয়ে গেলে রক্ত বের করে দিতে হয়, সেখানে নতুন রক্ত প্রবাহিত করতে হয়। তোমরা সেই নতুন রক্ত সঞ্চারণকে দায়িত্ব নিয়েছো নিজের খেয়ে নিজের করে। এবং আমরা কিছু মানুষ তোমাদের পেছনে আছে, আমরা অনেক সময় তোমাদের সামনে থাকতে পারি না। তোমরাও জানো যে আসলে সব পরিস্থিতিতে সবসময় সব কথা বলা যায় না। আমরা সবসময় ভালোর পক্ষে আছি, আমরা আলোর পক্ষে আছি, এবং এই মঞ্চে যারা যারা এখানে আছেন এরা সবাই আলোক অভিষেকের মানুষ, এরা আলোক পিয়াসী, এরা সুদূরের যান। তো কালুবেলায় যে ইয়াং ছেলেরা, অনেকে বলে যে এখনকার ইয়াং ছেলেরা সারাক্ষণ মোবাইল দেখে, তাদের একটা আঙুল শুধু চলে, তাদের তর্জনী চলে না। তর্জনী চলতে শুধু বঙ্গবন্ধু, কিন্তু আমাদের এখন মনে হয় তোমাদের সিদ্ধান্তগুলো চলে, তোমাদের তর্জনী তোমরা যেমন তথ্য প্রযুক্তি বুঝো এবং জাতির দুঃসময় সবাই যখন চুপচাপ হয়ে যায়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচসি থেকে শাহবাগ থেকে গণ আন্দোলন শুরু হলো, আন্দোলনে দেশের 16 কোটি মানুষ আন্দোলন। আমরা সেখানকারই মানুষ, সেই মানুষগুলো গ্রামে এসেছে। এবার এরা গ্রাম থেকে ঢাকা গিয়েছিল, ঢাকা জয় করে তারা আবার গ্রামে ফিরে এসেছে। অর্থাৎ আমি যখন একটা জায়গাতে যাবো, সেখানে গিয়ে আমি জ্ঞান পরিমা নিয়ে সেখানকার মাটিকে আমি ধারণ করে আমার মাটিকে উপর করতে পারি, তাহলে আমার সেই পদযাত্রা সুন্দরভাবে সার্থক হবে। রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাদের
আমাদের এখানে ওনার মাহবুবও আছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাদের কলিম বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমাদের ইমরান, যারা আমাদের এ যুগের মুক্তিযোদ্ধা, মুক্তি সংগ্রামে এরা কারাবরণ করেছে, আমরা দেখেছি। আমরা খুব টেনশনও ছিলাম সেই বিষয়টা নিয়ে। তো সেই বলব তোমাদের শরীরে রক্তের দাগ আছে কেন? মানুষের জন্য। আমরাও চাই যে কাউলুবেলা একটি মানবিক গ্রাম হোক, কাউলুবেলাকে কেন্দ্র করে আমাদের আশেপাশে আলোকিত হোক, এবং আমি চাইবো যে তোমাদের থেকে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নগুলো আছে, যে গ্রামগুলো আছে, সেই জীবনগুলো উদ্বুদ্ধ হোক। করিমের সাথে ব্লাড ব্যাংক যেমন অনেক কথা হয়েছিল, করিম বলছিল ভাই এমন কিছু কথা বলেন যেন আমাদের যুবকে একটু উদ্বুদ্ধ হয়। কিন্তু আমার মনে হয় যে যেই কথা ঝিলু ভাই বললেন এরপরে আমাদের আর কথা বলার কোনো প্রয়োজন নাই, যে রক্ত কত প্রয়োজন। রক্ত এমন জিনিস যখন তোমার লাগবে তখন তুমি বুঝতে পারবে রক্ত কত প্রয়োজন, না লাগলে বোঝা যাবে। আমি বলতে মনে 22টা রক্ত দিয়েছি, পালন তো আমাদের ছিলই, কিন্তু যে চাইতো তাকে রক্ত দিতাম। রক্ত এই জন্যই দিতাম, যখন কেউ রক্ত নেয় তখন তোমার অনেক টেস্ট করা হয়। রক্ত দিলে কি লাভ আছে সেটা তো আসেই, ডাক্তার সাহেব ভালো করে বলতাম, সব কিছুই বলবো। রক্ত দিলে একটা জিনিস হয় যে তোমার কতগুলো টেস্ট করে যে টেস্টগুলো মূল্যবান, এবং যদি সুযোগ থাকে 3-4 মাস পর পরে রক্ত দেওয়া, আমি কিন্তু তো সেই জায়গা থেকে বলবো তোমার রক্ত দেওয়া। রক্ত দিলে মানুষ মরে না, রক্ত দিলে মানুষের মেধারও কোনো ক্ষতি হয় না, তোমার কোনো নতুন অসুখ হবে না, বরং তোমার অসুখ আছে কিনা ওইটা দিলে তুমি তো বুঝতে পারবে তার নেওয়া আছে। নজরুল ইসলাম তার জীবনে একটি গল্প আছে রক্তদানকে নিয়ে। এক ব্রাহ্মণের রক্তের প্রয়োজন, তো ব্রাহ্মণ কোথাও রক্ত পাচ্ছে না, কাজী নজরুলের সঙ্গে তার ব্লাড মিলেছে। তিনি যখন হাসপাতালে গেলেন এই কবি নজরুল নিজের পয়সা খরচ করে ব্রাহ্মণ রক্ত দিলেন। এখন ব্রাহ্মণ জিজ্ঞেস করছেন তাকে যে আমি যা রক্ত দিচ্ছি সেই মানুষটা কে? বলছে যে কাজী নজরুল আপনাকে রক্ত দিচ্ছে। মানে বলছিলেন তিনি হিন্দু না মুসলমান, ব্যাপারটা হলে এই। এখন যে তোমার হিন্দু মুসলমান না বলে বলছে নজরুল রক্ত দিচ্ছে, বলছে আমার রক্তের প্রয়োজন নাই। অর্থাৎ হিন্দু শরীরে মুসলমানের রক্ত যাবে এটা সে ব্রাহ্মণ কখনোই চান নাই। তিনি মৃত্যুবরণ করবেন কিন্তু তিনি মুসলমানের রক্তে কিন্তু করে যাবে না। এবারে সাম্প্রদায়িক চিন্তা আছে, রক্তের কোনো বর্ণ নাই, রক্তের কোনো জাত নাই, রক্তের কোনো বিভেদ নাই। হিন্দু রক্ত মুসলমানের আসতে পারে, মুসলমানের রক্ত খ্রিস্টানের ভিতরে যেতে পারে যখন রক্তের প্রয়োজন হয়। যেমন আমার বি নেগেটিভ, বি পজিটিভ রক্ত, পৃথিবীর সমস্ত মানুষের বি পজিটিভ রক্ত আমি নিতে পারবো। তোমার রক্তে পজিটিভ বা নেগেটিভ, কিন্তু পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের রক্তই নিতে পারবো। এই জাতপাতের মধ্যে আমরা যারা নতুন যুগের নতুন মানুষ, আমরা বলবো আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। এই বাংলাদেশে আমাদের প্রথম, এই বাংলাদেশে আমার শেষ। এই মানুষের এই দেশের সেবা করতে পারলে আমাদের জীবন ধন্য হয়, সার্থক হয়। আমরা যেন যারা যুবক আছি, তরুণ আছি, এরা আগে বলেছিলেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। আমিও বলতে চাই তোমরা যুদ্ধে অলরেডি আসো, তোমাদের যাওয়ার প্রয়োজন নেই, শুধু এখন সামনের দিকে এগিয়ে চলো।